আর কথা বলার ধরনটা আমার পছন্দ হয় নাই। 11টা 20-এ সে আমাকে বলে, আপু প্রোগ্রামটা আসলে আমাদের হচ্ছে না। আমি আমি কষ্ট পেয়েছি ব্যাপারটা, বাট আমি ঠান্ডা হয়ে গেলাম। এটা কম বেশি আমরা যারা কাজ করি সবাই কিন্তু জানে, অনিশ্চিত একটা জোন। এই ব্যবহারে আমি শকড পুরা। তো যেখানেই অডিশন দিতাম আমি আমার মাকে নিয়ে যেতাম। আমি কখনো এই কারণ খোঁজার চেষ্টাই করিনি যে আমার হচ্ছে না কেন। আরেকটা টেলিভিশনে আমার সিলেক্ট আমি হয়ে গেলাম, তখন আমার বাবাকে নিয়ে গেলাম। 14 গোষ্ঠীকে নিয়ে আসবেন তাহলে তো হবে না। আমি কাজ করতে পারি কিনা আপনি সেটা না দেখবেন। তারও একই কথা, এইরকম অ্যাটিটিউড থাকলে তো মিডিয়াতে কাজ করা যাবে। মিডিয়াতে কাজ করলে সবাইকে নম করে কাজ করতে হবে। ভালোবাসা আমার উতলায় পড়তেছি, তা আমার তো ভালোবাসা উতলায় পড়ে না, আমি ভালোবাসা দেখাবো কিভাবে? কারণ বাজার থেকে শুরু করে আমার মোটামুটি সব টেলিভিশনে অডিশন দেওয়া শেষ। দ্যাট ওয়াজ দি অনলি রিজন। আর অডিশনে তো হচ্ছে আমার ক্লিভেজ দেখানো তো কাজ না। ক্যামেরার যে একটা ল্যাঙ্গুয়েজ, একটা সময় গিয়ে আমি সেটাও ধরে ফেলি। আমি অডিশন দেয়া ছাড়বো না, কিছু তো একটা হবে। আমার একটু ঘাট তেরামো অভ্যাস আছে, 100% যে আমার হবে না। তো আমি যেই প্রথমে জিজ্ঞাসা করি, ভাইয়া আমার কি হবে, হাতে যাচ্ছিলাম, কেউ অন্য কোনো মিট করেন না ভাই। যেই মানুষগুলোর প্রোগ্রামে অডিশন দেয়া শুরু করেছি সেই মানুষগুলো এমন খারাপ কিছু মানুষ আপনার সামনে সব সময় থাকবে। আমাকে তুই নিবি না, ঠিক আছে, আমার প্রবলেমটা বল। আমাকে অনেক শোতে অনেক সময় ডাকা হয়, আপু আপনি একটু গেস্ট হিসেবে আসেন, আপনার জার্নিটা শুনি। ভাই আমি জার্নি বলতে চাই, যারা সেলিব্রিটি তাদের গল্প আলাদা, সাধারণ মানুষের গল্প আলাদা। সাধারণ মানুষ আছে যাদের গল্প সেলিব্রিটিদের থেকেও বেশি। 2-4 টাকা করতে গিয়ে আর্ন করতেছ, এখন কি কি কাজ করতেছো? আমি ভুলেও গেছি যে আমি সিভি দিয়েছিলাম। প্রত্যেকটা প্রোডিউসারের তো পিএ একটা থাকেই, চাপলু যেটাকে আমরা বলি। বলা হলো, আপু আপনি তো ওকে ডান হয়ে গেছে, আর একটু তেল মারলো, আরে এই চেহারা নিয়ে না পারলে কি হয়। আমি পুরান ঢাকার খুবই কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করি। আমার মা ধরেন আমি বাহিরে যাচ্ছি, এতে তো কলিজায় কামড় লেগে যাচ্ছে, আমার মেয়ে একা বাহিরে গেছে। হুট করে রাতে আমাকে ফোন দিল এক ভদ্রলোক, তুমি আসো, আমরা একটু ডিনার করি, ঘুরবো ফিরবো। তার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আমার অডিশনটা নেয় এবং বললো, ওকে আপু আপনি সিলেক্টেড, যে আমি চাচ্ছিলাম আপনার সাথে একটু গল্প করতে, এই 9টা-10টার দিকে আপনি একটু আসবেন, একসাথে ডিনার করতাম। এইরকম অ্যাটিটিউড থাকলে আমাকে উনি বলছে, কোথাও তো কাজ করতে পারবা না, এই জায়গায় দিয়ে নিয়েই কাজ করতে হবে। এবং তখন পর্যন্ত আমি শিওর ছিলাম না যে এই কি সেই প্রডিউসার কিনা। তো যখন উনি আমাকে এই কথা বললো, তো আমি ভাবলাম হয়তো উনি টেলিভিশনেরই কেউ একজন। প্রথমে প্রলোভন দেখানোর যে ব্যাপারটা থাকে, আমার মাথায় যখন এটা নক করলো, তো আমি ডিরেক্টলি তাকে বললাম। বলার পরে আমি অ্যাসিস্ট্যান্ট প্রডিউসারকে ফোন দিলাম যে, ভাইয়া টেলিভিশন থেকে তো আসলে এরকম একজন ভদ্রলোকের ফোন এসেছে, তো আমি কি বলবো, আমি তো নিষেধ দিয়ে দিয়েছি। বলে কি, আরে আপু উনি তো হচ্ছে আমাদের এই প্রোগ্রামের মেইন। আমি বললাম আচ্ছা তাহলে আপনি? আমি ওনার অ্যাসিস্ট্যান্ট। তো আমি বললাম, তো উনি তো আসলে ওনার কথা বলার ধরনটা আমার পছন্দ হয় নাই। বলে কি, আরে আপু টেনশন নিয়েন না, সব ঠিক হয়ে যাবে। উনি ফোন দিয়েছে 9টায় এবং ওই অ্যাসিস্ট্যান্টকে ফোন দিয়েছি আমি 10টায় কনফার্ম হওয়ার জন্য। 11টা 20-এ সে আমাকে বলে, আপু প্রোগ্রামটা আসলে আমাদের হচ্ছে না। সে কিন্তু বলে নাই প্রোগ্রাম থেকে আপনি বাদ, বলেছে প্রোগ্রামটা আমাদের হচ্ছে না। এবং সকালে আমার কল টাইম 8টায়, গাড়ি আসবে। আমি ভাবলাম ওকে ঠিক আছে, হচ্ছে না। আমি আমি কষ্ট পেয়েছি ব্যাপারটা, বাট আমি ঠান্ডা হয়ে গেলাম। ওকে কিছু একটা হয়েছে, হতেই পারে। তো আম্মু বললো, কি ব্যাপার তোমার না প্রোগ্রাম? বললাম না আম্মু, প্রোগ্রামে কিছু একটা প্রবলেম হইলো হয়তো, সো ক্যান্সেল। এখন আমার বাসা থেকেও কোনো রিঅ্যাক্ট নাই, কারণ আমি তো তাদেরকে বলিনি, কারণ আমি যদি বলি তখন তো আমি আসলে কাজ করতে পারবো না। আর এরকম একটা অনিশ্চিত জায়গা, মিডিয়াটা এটা কম বেশি আমরা যারা কাজ করি সবাই কিন্তু জানে যে এটা অনিশ্চিত একটা জোন। কখন কি হবে, 10 বছর পর আপনি এস্টাবলিশ হবেন কিনা, এটা কিন্তু মেনে নিয়ে কেউ আসলে, এটা যারা ডিটারমাইন্ড থাকে যে হ্যাঁ আমার এই জায়গায় এস্টাবলিশ হতেই হবে, তারা ওই রকম চিন্তা করে আসে। ফ্যামিলি কিন্তু আপনার এই দায়ভার নিবে না। তো আমাকে যখন বললো, আমি খুব অবাক হয়ে গেলাম ওই ভদ্রলোকের এই অবস্থায়। এই ব্যবহারে আমি শকড পুরা। তার প্রায় 1-1.5 মাস পর আরো কিছু টেলিভিশনে আমি অডিশন দিলাম। তো যেখানেই অডিশন দিতাম আমি আমার মাকে নিয়ে যেতাম। আমার একটা ব্যাপার ছিল যে আমার হবেই, আমি এর জন্যে কিন্তু অডিশন দেইনি যে আমার হচ্ছে না কেন। আমি আমার জায়গা থেকে শিওর ছিলাম যে হবে। আমি কখনো এই কারণ খোঁজার চেষ্টাই করিনি যে আমার হচ্ছে না কেন। কারণ হচ্ছে না কেন এটা তো প্রথম ধাক্কাতেই আমি বুঝে গেলাম যে কেন হচ্ছে না। সো তারপর আরেকটা টেলিভিশনে আমার সিলেক্ট আমি হয়ে গেলাম। তখন এখনো টেলিভিশনটা বন্ধ হয়ে গেছে, সেটা মতিঝিলে। আচ্ছা
টেলিভিশনে গেলাম, তখন আমার বাবাকে নিয়ে গেলাম। হ্যাঁ আপু হয়ে যাবে হয়ে যাবে, এটাও গেল। আমি কেন যেন আমার মনে হচ্ছে যে না এখানেও আমার হবে না। সো ওখানে হয়েই গিয়েছিল অলমোস্ট। তারপর আমাকে আবার বলা হলো আপু কিছু মনে করেন না, আপনি যদি এরকম 14 গোষ্ঠীকে নিয়ে আসবেন তাহলে তো হবে না। তারপর 14 গোষ্ঠীকে কোথায় নিয়ে আসলাম? আমার গার্জিয়ান দুজন যিনি প্রধান, তাদের মধ্য থেকে যে কোনো একজনকে নিয়ে আমি ট্রাভেল করি। তো 14 গোষ্ঠী থেকে তো নিয়ে আসিনি। আর আমি কাজ করতে পারি কিনা আপনি সেটা না দেখবেন, এটা বলাতেও সেই ভদ্রলোক খুব মানে আফসোস, মানে আমি বলে দিছি তারও একই কথা। এইরকম অ্যাটিটিউড থাকলে তো মিডিয়াতে কাজ করা যাবে না। মানে তাদের ব্যাপারটা এরকম যে মিডিয়াতে কাজ করলে সবাইকে নম করে কাজ করতে হবে। ভাই আমি তো আপনার প্রতি খুবই ভালোবাসা আমার উতলায় পড়তেছে, এক কথায় যদি বলি। তো আমার তো ভালোবাসা উতলায় পড়ে না, আমি ভালোবাসা দেখাবো কিভাবে? ব্যাপারটা এরকম না, সরি টু সে আমি এরকম করে বলছি। মানে আমি পুরান ঢাকার মেয়ে, তো আমার আবার কোনো বাদ বিচার নেই। আমি যখন বলতে শুরু করি বলে দেই, তারপর যা হবে দেখা যাবে, কিছু তো একটা হবে। তো এখন এই উতলানো ভালোবাসা আমি তাদের আর নিতে পারছি না। এই নিতে না পারতে পারতে আমি খেয়াল করে দেখলাম কারণ বাজার থেকে শুরু করে আমার মোটামুটি সব টেলিভিশনে অডিশন দেয়া শেষ। ওকে, now what should I do? But nothing was happening. না, okay, now what should I do? এটা আমার বাদ পড়ে যাচ্ছে, সবটাতে বাদ পড়ে যাচ্ছে। শুধু মার অথবা বাবা কোনো একজন গার্জিয়ান আছে বলে অডিশন রাউন্ডে। that was the only reason? হ্যাঁ, নাকি তুমি ফ্লেক্সিবল ছিল না দেখে? না না না, ওরকম কিছু না। আমি আপনার অডিশনে তো হচ্ছে আমার ক্লিভেজ দেখানো তো কাজ না। না, অফ কোর্স না। আমি নরমালি যেমন একটা ওয়েস্টার্ন ড্রেস ক্যারি করে অডিশন দিয়েছি এবং আমি জানি আমার হবে। যে কথাটা আমি বললাম কেন হবে, কারণ আমার উচ্চারণগত কোনো সমস্যা নাই, যেটা প্রেজেন্টারদের প্রবলেম হয়। ম্যাক্সিমাম প্রেজেন্টারদেরকে এই প্রবলেমটাই সলভ করতে বলে যে আপনার যেটা করতে হবে আপনার উচ্চারণে কাজ করতে হবে। হ্যাঁ, আপনার বাংলা সঠিক হতে হবে, আপনার কি বলে বসার ধরন বা ওইরকম অ্যাটিটিউড ঠিক হতে হবে, ভেরি ফর্মাল। হ্যাঁ, খুব ফর্মাল, এই ব্যাপারগুলো খুব মেইনটেইন করতে হবে। এবং আমার ছোটবেলা থেকে না এই জিনিসটা ছিল না। এর পেছনে কারণ হচ্ছে আমার মা খুব স্ট্রিক্ট। মানে তার এখনো মানে সেও পুরান ঢাকার পরিবার থেকে বিলং করে, কিন্তু তার উচ্চারণ এদিক সেদিক দেখবেন না। বা আমি যদি বলে দিলাম যে এটা হবেই তো, যাও তো আম্মু, এটা আবার কেমন কথা, এটা তুমি কেমন করে কথা বলো, আমার মায়ের টোনটা হচ্ছে এরকম। তো সেই জায়গা থেকে আমার স্কুলের টিচার থেকে কলেজের টিচার যারাই ছিল না কেন, তারা আমাকে বলতো তোর উচ্চারণ না খুব সুন্দর, তোর উচ্চারণ এদিক সেদিক হয় না। তো আমি এই জায়গাটায় আমি পুরো মানে ডিটারমাইন্ড যে আমাকে বাদ দিচ্ছে, এটার কারণ আমি না, এটার কারণ হচ্ছে অন্য কিছু, ইন্টেনশন খারাপ। এখন আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি, আমি যদি বলি ভাই আমি আম্মুকে নিয়ে আসবো, আমার মা তো আপনার কোনো ক্ষতি করছে না, কোনো ক্ষতি করবে না। আপনি বলবেন কি হ্যাঁ ওখানে বসুক, সমস্যা নেই, আসলে আমার এখানে তো ডেফিনেটলি হ্যাঁ। তো প্রবলেমটাই এটা হচ্ছিল। এবং এক করে আমি সব অডিশন ক্লিয়ার করে ফেললাম। এবং ক্যামেরার যে একটা ল্যাঙ্গুয়েজ, একটা সময় গিয়ে আমি সেটাও ধরে ফেললাম, অ্যাঙ্গেল বুঝে ফেলছো। হ্যাঁ, কোন দিকে কোন প্রোফাইল। আমি বলতাম যে ভাই আমার তো এই ডান দিকের প্রোফাইল ভালো হয় না, আমার সব সময় বাঁ দিকের প্রোফাইল ভালো হয়। সো আমাকে হচ্ছে ওভাবেই নিতে হবে। তো যখন এই জিনিসটা হলো, সামহাউ আমার সিভিটা গিয়ে পড়লো 21 টেলিভিশনের ইশরাফিল শাহিন ভাইয়ের কাছে। ওকে, তো উনি যখন নিল বললো ঠিক আছে অডিশন দিতে আসেন। তো তখন আমি আমার মাকে নিয়ে গেছি, কারণ আমার কথা হচ্ছে আমি জানি আমি ক্যাপেবল, এবার তুই নিবি না তোর প্রবলেম। আমি অডিশন দেয়া ছাড়বো না, কিছু তো একটা হবে। মানে আমার একটু ঘাট তেরামো অভ্যাস আছে, এটা আমি স্বীকার করি একেবারে সবার সামনে। যেটা আমি বলবো হ্যাঁ আমি বলছি ভাই আমি এরকমই। তো আমি যখন অডিশন দিলাম তখন আম্মুকে নিয়ে গেছি, জাস্ট একটা সালোয়ার কামিজ পরা, তখন আমি কোনো ওয়েস্টার্ন পরি নাই কিছু না, একটা সালোয়ার কামিজ পরে উইদাউট এনি মেকআপ আমি অডিশন দিতে গেলাম। তো শাহিন ভাই বললো যে ওকে মেকআপটা এখান থেকেই হচ্ছে নিবে। অডিশন হলো, হওয়ার পরে ওখান থেকেও আমি শিওর ছিলাম 100% যে আমার হবে না। তো তখন শাহিন ভাই ওখান থেকে আরেকবার ফোন দিল নেক্সট বুধবার। এক বুধবারে আমি অডিশন দিয়ে আসছি, নেক্সট বুধবার উনি নিজে ফোন দিল, নামিরা নেক্সট হচ্ছে আপনি একটা ওয়েস্টার্ন ড্রেস নিয়ে আসবেন, আমাদের তো এটা সেলিব্রিটি টক শো সিনে হিটস, তো ওই সেলিব্রিটি টক শোতে আপনার ওয়েস্টার্নই বেশি ক্যারি করতে হবে এবং আমরা দেখবো যে ওয়েস্টার্ন ড্রেসে আপনার হয় কি না, মানে আপনাকে কেমন লাগছে, যদি হয় ওকে। তো আমি যেই প্রথমে জিজ্ঞাসা করি ভাইয়া আমার কি হবে, তো বলে কি আপনার মধ্যে যদি সেই পোটেনশিয়ালিটি থাকে হবে, হলে হবে, না হলে হবে না, আপনার মধ্যে ট্যালেন্ট থাকলে তো আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। উনি ঠিক এই টোনেই এভাবেই বলে এবং আমার আম্মুর সামনে বসা।
অডিশন দিয়ে আসলাম। পরের দিন শুনলাম যে রবিবারে হচ্ছে আমাকে নিয়ে 21 টেলিভিশন কাজ করবে। তখনও কিন্তু আমি আমার মাকে নিয়েই গেছি। তো যে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আপনি যখন মিডিয়াতে কাজ করবেন তখন আপনি এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে মেয়েদের প্রবলেমটা হয়, তখন তারা যখন ডিটারমাইন্ড থাকে আমার কাজ করতেই হবে, আমি তো ফিল্ডে এখন আমি কি করব, তখন তাদের ফ্যামিলিটাকে স্কিপ করতে হয়। এটা হয়তো অনেকে এই যে এগুলো ঘটনা, আচ্ছা এগুলো ঘটনা তো আপনি ফ্যামিলিকে নিয়ে টানা দিয়ে ঘটনার সম্মুখীন হতে পারবেন না। তো কিছু তো একটা করতে হবে, ডু অর ডাই। সেই জায়গা থেকে আমি বুঝলাম যে আসল প্রবলেম এটা না, প্রবলেমটা হচ্ছে এটা মানুষের মেন্টালিটির প্রবলেম। এবং এটা আমি আস্তে আস্তে বোঝা শুরু করলাম যে মানুষগুলোর হাতে আমি যাচ্ছিলাম, অডিশন দিচ্ছিলাম, হাতে যাচ্ছিলাম, কেউ অন্য কোনো মিট করেন না ভাই। হ্যাঁ, মানে যেই মানুষগুলোর প্রোগ্রামে অডিশন দেয়া শুরু করেছি সেই মানুষগুলো এমন, একটা প্রতিষ্ঠানে যদি 10 জন প্রডিউসার থাকে 10 জন প্রডিউসার এমন না, তার মধ্য থেকে হয়তো 2 জন প্রডিউসার এমন। এবং যেটা হয় বলে না যে খারাপ কিছু মানুষ আপনার সামনে সব সময় থাকবে, এদেরকে সরাই দিয়ে আগে বাড়তে হবে। তো আমার সাথে না এই ব্যাপারটা হয় যখন আমার 21 টেলিভিশনে হয়ে যায়, এবং আমি টানা 3 বছর 21 টেলিভিশনের সাথে কাজ করি, এবং 21 টেলিভিশনে হবার পর থেকে না আমাকে পিক করা শুরু করে সবাই। আমি কিন্তু তারপর অনেক, আমাকে যদি অডিশন দিতে বলে আমি অডিশন দিব, আমি এখনও অডিশন দিই, কিন্তু তারপর থেকে আমার একটা ব্যাপার ছিল, আমি যেচে গিয়ে অডিশন দিব না। আমাকে যদি বলে অডিশন দিয়েছেন আপু, আমি অডিশন দিব। এবং এরকম করতে করতে তারপরেও আমি অনেকগুলো টেলিভিশনে যখন অডিশনের জন্য ডাকলো, অডিশন দিলাম, কাজ করার সুযোগ হলো, আমি কাজ করলাম। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটে, এই জিনিসগুলো না একটা সময় গিয়ে নেওয়া যায় না। যখন একটা বছরে 365টা দিন, এবং সেই 365 দিনের মধ্যে আমার মনে হয় না যে 20-25 দিন বাদ দিয়ে টানাই আমি অডিশন দিয়েছি। ওকে, কখনো টিভিসির জন্য, কখনো ওভিসির জন্য, কখনো হচ্ছে না নাটকের জন্য না, কখনো টেলিভিশন উপস্থাপকের জন্য, কখনো নিউজ প্রেজেন্টারের জন্য। মানে আমার প্রবলেম এটা না যে আমাকে নিচ্ছে না কেন, আমার প্রবলেম হচ্ছে যে আমাকে তুই নিবি না, ঠিক আছে, আমার প্রবলেমটা বল।